দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন শাহিদি, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে 24-এর গণঅভ্যুত্থানের পর যখন নতুন সরকার এলো, তারপরে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সবচাইতে বড় যেটা মানে টার্গেট ছিল সেটা হচ্ছে গণভোট। 12 ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে, হ্যাঁ, নির্বাচনের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, যে গণভোট এবং জুলাই সনদ, এই দুইটা বিষয়। তারপরে আসলে 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হলো, তারপরে বিএনপি সরকার ক্ষমতায় এলো এবং ক্ষমতায় আসার পর যদিও গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি একসঙ্গে হয়েছে, কিন্তু সংসদে যখন সংসদ বসলো তখন হাউজে আসলে যে গণভোট অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সে অধ্যাদেশটি হাউজে না তোলার কারণে আসলে সেটা বাতিল হয়ে যায় এবং বিএনপি সেটাকে গ্রহণ করেনি। এই যে গণভোট বাতিল হয়ে গেল বলতে গেলে এক প্রকার, এটার উপরে বিক্ষোভ জানিয়ে আজ বাংলাদেশ খেলাফত মজলিসের একটি বিক্ষোভ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সে জায়গায় আসলে গণভোটকে প্রাধান্য দেওয়া হয়েছে। গণভোটের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো মানার ব্যাপারে জোর দাবি জানিয়েছেন তারা। এই যে ব্যাপারটা ঘটলো, আসলে কি বলবেন? আসলে গণভোটটা কেন বাতিল হলো এটি একটি রাজনৈতিক প্রশ্ন এবং এই প্রশ্নটি সমাধান করেছে বর্তমান নির্বাচিত সরকারের সংশ্লিষ্ট জাতীয় সংসদ এবং সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে এবং নিরঙ্কুশ না ভোটের মাধ্যমে এটি বাতিল হয়েছে। এই বাতিল হওয়ার আগে গণভোট নিয়ে আমাদের বক্তব্য কি, এটা একটা প্রশ্ন। আর আমি এই বিষয়ে পাল্টা প্রশ্ন আপনাকে করতে চাই, এই যে গণভোটটা যে 4টি বিষয় নিয়ে করা হয়েছে এটি একটি কৌশল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের এবং এই 4টে বিষয় সম্পর্কে জনগণের কোনো ধারণা ছিল না। এমনভাবে গণভোটের প্যাকেজকে করা হয়েছে যে একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। তো এই সম্পর্কযুক্তটা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটি কূটকৌশল। বিএনপি এটা বুঝতে পেরেছিল, আর জনগণ আসলে জানে না তারা কেন হা ভোটটা দিয়েছে বা না ভোটটা দিয়েছে বা গণভোটটা কেন। এটা আসলে জনগণকে অবহিত না করেই এ ধরনের একটি কাজ করা হয়েছে। এবং ভোটের যখন নাকি নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো, তখন 11 দলীয় জোট, স্বতন্ত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা এই নির্বাচনে অংশ নিয়েছে। আর নির্বাচন করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ সহ তার অধিকাংশ শরিক দলদের। কোনো কোনো ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ফলাফল খুব যৌক্তিক হয়নি বা তারা খুব ভালো ফল করতে পারেনি। তো মানুষ আসলে গণভোটটাকে ওইভাবে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক সরকার গঠনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে মানুষ জানেই না কেন এই গণভোটে কি আছে। আমি আপনার কাছে এই জায়গায় প্রশ্নটা রাখতে চাই, গণভোট আসলে মানুষ জানেই না, তারপরেও কেন 70% মানুষ গণভোটে হা দিল? এই যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, এই 70% হা ভোটের মধ্যে কিছু সমস্যা আছে এবং 70% প্রকৃত অর্থে দিয়েছে কিনা না এই ভোটটা বাড়ানো হয়েছে এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। তো যেহেতু বিতর্ক আছে এবং মানুষ জানে না কেন হা ভোটটা দিয়েছে বা কেন না ভোট দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আবার হা ভোটের পক্ষে নির্বাচন কমিশনও প্রচারণার চেষ্টা করা হয়েছিল, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারাও স্থগিত হয়ে যায়। এই হা ভোটের প্রচারণা করার জন্য একটি এনজিও বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছে, সেই জায়গাটাও আমরা লক্ষ্য করেছি। আর হা ভোট যাই হোক না কেন, মহান সংসদ সেটাকে পাশ করেনি কারণ তাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে এবং এই না ভোট এটার যৌক্তিকতা আসলেই নেই। এবং না ভোটের হানা ভোট বা গণভোটের যৌক্তিকতা কেন থাকবে? এমনি 350 জন জাতীয় সংসদ সদস্যের যে খরচ এই ছোট্ট একটি রাষ্ট্রে,
তারপরে আবার একটি উচ্চকক্ষ। এই জায়গাগুলো আসলে আপনি কি রাষ্ট্রটাকে শুধুমাত্র একটি ব্যয়ের জায়গা বানাতে চান? এই উচ্চ কক্ষের কি কাজটা, তাদের কাজটা করবে কি? তাদের জন্য যে অর্থ ব্যয় হবে, সেই অর্থ রাষ্ট্রের কোথা থেকে ব্যয় হবে? রাষ্ট্রে এখন মৌলিক সমস্যা নিয়ে রাষ্ট্র ব্যস্ত। তারপরে গণভোটের মতো একটি প্রক্রিয়া বাতিল হওয়ার পেছনে বিএনপির অনেকগুলো জাতীয় যৌক্তিক কারণ রয়েছে। প্রথমত, জনগণ এটাকে বুঝতে পারেনি। জনগণ এটাকে মূলত এই নির্বাচনটি হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। দ্বিতীয়ত, উচ্চ কক্ষ নামের জায়গাটিতে যারা আসবে তাদের কাজটা কি? তারা তো মূলত আইন পাশ করবে, এই সংসদ সদস্য আইন পাশ করে, কিন্তু জাতির যে ডেভেলপমেন্ট, জাতির যে উন্নয়ন, জাতির যে মৌলিক অধিকার সংরক্ষণ, বিদ্যুৎ, পানি, গ্যাস, খাদ্য, এগুলি তো সর্বোচ্চ ব্যয়ের অগ্রাধিকার। সেখানে এমপিদের অতিরিক্ত ব্যয় উচ্চ কক্ষের জন্য কেন করবে? এই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসছে। সবকিছু মিলেই কিন্তু বিএনপি যেটা করেছে সেটা জনস্বার্থেই করেছে, জাতীয় স্বার্থেই করেছে। আজকে যে আন্দোলনটা করছে, এটা আন্দোলনের জন্য আন্দোলন, নিজেকে ফোকাস করার জন্য আন্দোলন। এই আন্দোলনে আসলে মানুষের কোনো মৌলিক সমর্থন নেই। আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো এই যে আন্দোলন হচ্ছে, আপনি বলছেন যে মানুষের মৌলিক সমর্থন নেই, তারপরেও তাদের যে সমর্থকরা রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস বা জামাত ইসলাম, এনসিপি, এনাদের যে সমর্থন যেটা রয়েছে, তাদের সমর্থনের মাধ্যমে যেই বিক্ষোভটা হচ্ছে, কি মনে হয় যে আপনার যেই আইনটা, যে অধ্যাদেশটা সংসদের মাধ্যমে বাতিল হয়ে গেল, এখন নতুন করে বিক্ষোভ করে বা সমাবেশ করে এই আইনটাকে আবার পুনর্বহাল করার সম্ভব কিনা? এখন এটাকে পুনর্বহাল করা সম্ভব অবশ্যই না, কারণ একটা 2/3 সংসদ সদস্য যেটা বাতিল করেছে সেইটাকে যদি আবার আপনি করতে চান, তাহলে তো আপনাকে আবার বিরোধী দলকে একটি পূর্ণ সমর্থন নিয়ে সরকার আসতে হবে, অথবা অধিকাংশ সংসদ সদস্যকে এটা পাশ করতে হবে। এখন সেই জায়গাটায় তাদের একটা কাজ করতে পারে, তারা বিএনপির সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে পারে। যদি এটা জনগুরুত্বপূর্ণ হয় তাহলে তাদেরকে সংসদে তুলতে পারে। এখন তো আর বাইরে বিক্ষোভের কোনো জায়গা নেই, এখন একটি বহন সংসদ আছে। এখন বাইরে বিক্ষোভ মানে জনভোগান্তি তৈরি করা। আমি আপনাকে এই জায়গায় আর একটু বলে দিতে চাই, সেটা হলো যে আজ কিন্তু এনসিপি মুখপাত্র নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক, তিনি আসলে বলেছেন যে যদি গণভোট বাস্তবায়ন করা না হয় তাহলে আসলে সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। এটা আসলে হুমকি স্বরূপ হচ্ছে কিনা বা এই সংসদের উপর? জনাব নাহিদ ইসলাম সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের ছিলেন, তারপরে তিনি এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠন করলেন, যেটাকে কিংস পার্টি নামেও আমরা শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের প্রত্যক্ষ সমর্থনে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এবং তারা শেষ পর্যন্ত জামাতের সাথে জোট করেছে, 11 দলীয় জোটের সাথে জোট করেছে, তাদেরই হুমকি তারা দিতেই পারে রাজনৈতিক দল হিসেবে। জনগণ সেটাকে মোকাবেলা করবে বিএনপির সাথে, এটা জনগণ সর্বময় ক্ষমতার উৎস। আপনি মানে যেটা বলছিলেন যে জনগণ সেটা সমঝোতা করবে এবং দিতেই পারে হুমকি, সেটা আসলে সেটা এক প্রকার মবতান্ত্রিক হয়ে গেল না ব্যাপারটা? এরকম যে তারা সংসদ এবং রাজপথ একাকার করবে, ব্যাপারটা কেমন? আসলে রাষ্ট্র বিনির্মাণে মবের কোনো জায়গা নেই। মব যেটা অতীতে ডক্টর ইউনূস সরকার আমলে হয়েছে এবং করেছে, তার পরিসমাপ্তি ঘটেছে একটি নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি বিএনপি এবং সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই মবটাকে দমন করবে জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলা সময় দেওয়ার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে জনগণকে বলবো, আমরা রাষ্ট্রে শান্তি চাই, রাষ্ট্রে সুশৃঙ্খল পরিবেশ চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। মবের বিপক্ষে আমাদের অবস্থান সবসময় থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলার সমসাময়িকে আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।